ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল অল ইজ ওয়েল এক্সট্রিমে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিওগুলি আপনি দেখতে পান। থ্যাংক ইউ সো মাচ। রাজনীতি নেশা নাকি পেশা? ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রাজনীতি নিয়ে এই ভিডিওটা করছি। সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখবেন। ধাপে ধাপে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। রাজনীতি কি, রাজনীতির উদ্দেশ্য কি, রাজনীতির আদর্শ, প্রকার, সমালোচনা, অনেকগুলো বিষয় এখানে থাকছে। এছাড়াও আমরা জানি রাজনীতি হচ্ছে অনেক ধরনের আছে। ছাত্র রাজনীতি, আদর্শভিত্তিক রাজনীতি, ডানপন্থী, বামপন্থী, দলীয়, স্বতন্ত্র, ধর্মভিত্তিক, অনেকগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি। সুতরাং আপনারা ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। পলিটিক্স শব্দটি একটি গ্রিক ওয়ার্ড পলিটিকা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে অ্যাফেয়ার্স অফ দ্য সিটিজ। রাজনীতি হলো দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি। উদাহরণস্বরূপ, সম্পদের বন্টন হলো এমন একটি কর্মকাণ্ড। রাজনীতি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, অনেক মনীষীর অনেক ধরনের মতামত আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে জানবো। রাজনীতি হলো একটি বহুমুখী শব্দ। এটি আপোষের ও অহিংস রাজনৈতিক সমাধান প্রসঙ্গে ইতিবাচক করতে অথবা সরকার বিষয়ক বিজ্ঞান বা কলা হিসেবে বৃহস্পতিভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু পাশাপাশি এটি প্রায়শই একটি নেতিবাচক অর্থ বহন করে। উইকিপিডিয়াতে পলিটিক্সকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: Politics is the set of activities that are associated with making decisions in groups or other forms of power, relations between individuals, such as the distribution of resources or status. রাজনীতিকে বলা হচ্ছে দ্য আর্ট অফ সায়েন্স অফ গভর্নমেন্ট। এটা নন ভায়োলেন্ট এবং কম্প্রোমাইজিং। কেমব্রিজ ডিকশনারিতে পলিটিক্সকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, members of law-making organizations, or people who try to influence the way a country is governed. অর্থাৎ রাজনীতি হচ্ছে সেই সব কার্যক্রম যারা বা সরকার বা যারা আইন তৈরি করবে এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের দেশে আমরা রাজনীতি বলতে বিভিন্ন স্তরভিত্তিক রাজনীতি বোঝাই। স্থানীয় সরকার বা জাতীয় সরকার বা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এই দুই পর্যায়ে বিভিন্ন পার্টির স্বতন্ত্র বা দলীয় যে নির্বাচন হয় সেখানে অংশগ্রহণ, একটি আদর্শ বা একটি দলকে অনুসরণ, সেই দলের নীতিমালা অনুসরণ করে বা সেই দলের কার্যক্রম অনুসরণ করে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা, বক্তৃতা দেওয়া, সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করা এবং বিভিন্ন ত্রাণ কার্যক্রম, মানুষকে সহযোগিতা করার যে কার্যক্রমগুলো হয় সেখানে অংশগ্রহণ করা এবং বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করা, এগুলোকে আমরা রাজনৈতিক কার্যক্রম হিসেবে ধরে নিই। এর বাইরেও আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনীতি করে, যারা রাজনীতির সাথে জড়িত, তাদের কি কি বিষয় জানা উচিত এবং কি কি বিষয়ের উপর জোর দেওয়া উচিত সেটা আমাদের আলোচনায় আসবে। রাজনীতি বলতে শুধু মিছিলে অংশগ্রহণ করা বা পিকেটিং করা, মারামারি করা, মানববন্ধন করা, বয়কট করা বা মিছিল করা বা হরতাল করা এসব কিন্তু নয়। এর বাইরেও অনেক কিছু আছে। আমি রাজনীতি কেন করব, কার জন্য করব, রাজনীতির উদ্দেশ্য আদর্শ বা কি হবে, এগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। এটা আমাদের পরিষ্কার থাকতে হবে যে আমি এই রাজনীতির সাথে কেন জড়িত হব। এর পিছনে কি আমার ক্ষমতার লিপ্সা থাকবে, এর পিছনে কি আমার অর্থের লিপ্সা থাকবে, এর পিছনে কি আমার প্রভাবের লিপ্সা থাকবে, কিসের জন্য আমি রাজনীতি করব? দেখুন, ডেভিড ইস্টনের মতে রাজনীতি হলো কোনো সমাজের জন্য মূল্যবান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ সুষম বন্টন। আবার উইলিয়াম কেরি রাজনীতিকে এভাবে ভাগ করেছেন: রাজার ন্যায় বিচার, রাজন্য যোগ নীতি মানে রাজার ন্যায় বিচার, জাস্টিস অফ কিং বা কিংডম, এভাবে বোঝানো হয়েছে। আর ভ্লাদিমির লেনিন সুন্দর কথা বলেছেন: রাজনীতি হলো অর্থনীতির সবচেয়ে ঘনীভূত বহিঃপ্রকাশ। আর বার্নার্ড ক্লিক বলেছেন,
রাজনীতি হলো নীতিমালার একটি স্বতন্ত্র রূপ, যার দ্বারা মানুষ নিজেদের পার্থক্য মিটিয়ে ফেলার জন্য বৈচিত্র্যময় আগ্রহ ও মূল্যবোধ উপভোগ করার জন্য সাধারণ প্রয়োজনের বিষয়ে সরকারি নীতি তৈরির জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মিলেমিশে কাজ করে। এগুলো হচ্ছে তথ্যগত ব্যাখ্যা বা তথ্যগত সংজ্ঞা, কিন্তু বাস্তব সংজ্ঞাগুলো আরো অনেক ভিন্ন। কারণ বাস্তব সংজ্ঞাগুলো অনেকগুলো বিষয় রাজনীতির সাথে জড়িত আছে, মানে রাজনীতির সাথে জড়িত কি নেই সেটাই বলা যায়। তো সবগুলো বিষয় রাজনীতির সাথে জড়িত আছে। রাজনীতির ইতিহাস দেখি এক এক সময় এক এক ধরনের প্রেক্ষাপট ছিল, এক এক ধরনের রাজনীতির প্রেক্ষাপট ছিল বা রাজনীতি হয়ে আসছে। যেমন এক সময় রাজা, সুলতান, বাদশাহ এরা এক সময় রাজনীতি করত, তখন রাজ পরিবার ছিল, তখন কোনো নির্বাচন ছিল না, তখন কোনো ব্যক্তি পর্যায়ে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে যখন আস্তে আস্তে আমরা বর্বর যুগ থেকে সভ্য যুগে আসছি, তখন বিভিন্ন ধরনের সরকার সৃষ্টি হয়েছে বা বিভিন্ন মতবাদের উপর ভিত্তি করে সরকার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের সরকার সৃষ্টি হয়েছে। তার মধ্যে গণতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, তারপর হচ্ছে ইসলামিক রাজনীতি, অনেকগুলো রাজনীতির রূপ আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে রাজনীতির বিভিন্ন মতবাদ, যে মতবাদের মাধ্যমে এক একটা সরকার, এক একটা দেশ পরিচালিত হয়। এক একটা দেশ এক একটা আদর্শ অনুসরণ করে, কোনোটায় সমাজতান্ত্রিক মতবাদ, কোনোটা গণতন্ত্র, কোনোটা সামরিকতন্ত্র, কোনোটা রাজতন্ত্র। এক এক ধরনের দেশ এক একভাবে পরিচালিত হয়। যেমন রাজ পরিবার দ্বারা যে রাষ্ট্রগুলো নিয়ন্ত্রিত ছিল, তারা বংশ পরম্পরায় দীর্ঘদিন শাসন করত। সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, রাজা ধর্মপাল, রাম, শ্রীকৃষ্ণ, এগুলো আমরা দেখে আসছি। সেই বড় বড় রাজনৈতিক রাজার পরিবার ছিল, তারা এসব দেশকে শাসন করত বা একটা ধর্ম প্রতিষ্ঠা করত, রাজনৈতিক একটা আদর্শ থাকতো তাদের, মানুষের কল্যাণ করা। পলিটিক্স মানে অনেকগুলো মতবাদের সমন্বয়, অনেকগুলো মানুষের মতামতের সমন্বয়ে হচ্ছে এই পলিটিক্স, রাজনীতি। একটা রাষ্ট্র গঠিত হতে হলে রাষ্ট্রের 4টা উপাদান অবশ্যই জরুরি। একটা হচ্ছে জনসমষ্টি, একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই 4টা উপাদান মিলে একটা রাষ্ট্র তৈরি হয়। তার মধ্যে সরকার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের রাজনীতির যে বিষয়টা এখানে আলোচিত হচ্ছে, সরকার হচ্ছে তারই একটা অংশ। 18 শতকে অজাতীয় রাজ্যগুলি ছিল বহুজাতিক সাম্রাজ্য, যেমন অস্ট্রিয়ান সাম্রাজ্য, ফ্রান্স সাম্রাজ্য, হাঙ্গেরি রাজ্য, রুশ সাম্রাজ্য, স্পেনীয় সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। এশিয়া, আফ্রিকা, আমেরিকাতেও এই ধরনের সাম্রাজ্য বিদ্যমান ছিল। মুসলিম বিশ্বে 632 খ্রিস্টাব্দে মোহাম্মদের মৃত্যুর পরপরই খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, যা বহুজাতিগত রূপান্তরিত জাতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। বহুজাতিক সাম্রাজ্য ছিল এক রাজ্য, সম্রাট বা সুলতান দ্বারা শাসিত নিরঙ্কুশ রাজতন্ত্র। জনগণ ছিল বহু নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা অনেক ভাষায় কথা বলত। সাম্রাজ্যের একটি জাতিগত গোষ্ঠী দ্বারা আধিপত্য ছিল, তাদের ভাষা সাধারণত জনপ্রশাসনের ভাষা ছিল। ক্ষমতাসীন রাজবংশ সাধারণত ওই গোষ্ঠী থেকেই ছিল, তবে সবসময় নয়। কিছু ছোট ইউরোপীয় রাজ্য জাতিগতভাবে বৈচিত্র্যময় ছিল না, তবে রাজপরিবার দ্বারা নিয়ন্ত্রিত রাজবংশ রাষ্ট্রও ছিল। কয়েকটি ছোট রাষ্ট্র বেঁচে গিয়েছিল, যেমন লিচেনস্টাইন, অ্যান্ডোরা, মোনাকো, সান মেরিনো প্রজাতন্ত্রের স্বতন্ত্র রাজতন্ত্র ছিল। আমরা দেখতে পাই এক সময় এক এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা ছিল। যেমন আগে রাজা, বাদশাহ পুরাই একটা বহুজাতিগত এলাকা শাসন করত, এক একজনের শাসনের এলাকায় শাসিত হতো। পরবর্তীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখন গড়ে ওঠে, তখন ধাপে ধাপে একটি নির্দিষ্ট এরিয়ায় এক একটি রাষ্ট্র গঠিত হয়। যেমন বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে চীন, ভারত, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, এই যে বড় বড় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। ধাপে ধাপে মানুষ আরো সভ্য হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, নারীদের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয়। এভাবে ধাপে ধাপে রাজনৈতিক ব্যবস্থা এগিয়ে যেতে থাকে।
তবে অনেক দেশে এখনো একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র এবং রাজতন্ত্র এখনো রয়েছে। তবে সব দেশে যে একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে তা কিন্তু নয়, যার কারণে বিভিন্ন রাজনৈতিক সরকার নিয়ে এখন বহুজাতিক বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেমন জাতিসংঘ তার মধ্যে অন্যতম। এর মধ্যে আরো রয়েছে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কোসো, এগুলো অন্যতম। রাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান বা অর্থনৈতিক প্রতিষ্ঠান এখন সব দেশে সরকার মিলিয়ে গড়ে তুলছে বিশ্ব ব্যবস্থাকে সুন্দর করার জন্য। বিশ্ব বাণিজ্য, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব শান্তি প্রক্রিয়া সবগুলো যেন সুন্দরভাবে হয়, এক দেশ আরেক দেশকে সহযোগিতা করতে পারে, সেই চিকিৎসার ক্ষেত্রে, সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে, সব দিক দিয়ে যাতে সবকিছু সুন্দরভাবে গড়ে ওঠে, সেই কারণেই এই আন্তর্জাতিক ব্যবস্থাগুলো এখন গড়ে উঠছে। এই পলিটিক্যাল গ্লোবালাইজেশন জিনিসটা এখন সব জায়গায় ছড়িয়ে গেছে। এখন জিও পলিটিক্স বলেন বা পলিটিক্যাল গ্লোবালাইজেশন, এই জিনিসগুলো এখন খুবই বাস্তব। কয়েক ধরনের সরকার নিয়ে একটু আমরা আলোচনা করি। সরকারের বিভিন্ন প্রকার আছে, যেমন ধরেন এনার্কিজম বা নৈরাজ্যবাদী সরকার, যারা কোনো সরকারকে স্বীকার করে না, তারা সরকার মুক্ত, শাসন মুক্ত, ওই ধরনের সমাজ ব্যবস্থা চাই। নৈরাজ্যবাদী সরকার এমন একটা রাজনৈতিক দর্শন যা রাষ্ট্রকে অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও অবাঞ্ছনীয় মনে করে এবং রাষ্ট্রহীন সমাজের সপক্ষে মতামত প্রকাশ করে। তারপর আসছে অথরিটারিয়ান গভর্নমেন্ট, যারা কর্তৃত্ববাদী সরকার। কর্তৃত্ববাদী সরকার কোনো প্রজাতন্ত্র বা রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের সপক্ষে মতামত প্রকাশ করে। এটি অনির্বাচিত শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যারা কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে থাকেন। এরপর আসে সাংবিধানিক রাজতন্ত্র বা কনস্টিটিউশনাল কিংডম, কনস্টিটিউশনাল মনার্কি বলে। সাংবিধানিক রাজতন্ত্র হচ্ছে এই ধরনের একটি রাজনৈতিক ব্যবস্থা যা উক্ত রাজতন্ত্রের ক্ষমতা আইন বা ঘোষিত সংবিধানের দ্বারা সীমাবদ্ধ। এই ধরনের ব্যবস্থায় রাজা পদাধিকার বলে রাজাই থাকেন, কিন্তু ওনার ক্ষমতা সীমাবদ্ধ থাকে। সব ক্ষেত্রে ওনার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা থাকে না। ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যকে আমরা বলতে পারি, যিনি রাজা আছেন কিন্তু রানী আছেন, কিন্তু তিনি তার নির্বাহী ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী নন। পার্লামেন্টের মাধ্যমে সরকার পরিচালিত হয় বা আইনগত সিদ্ধান্তগুলো গৃহীত হয়। এরপর আসছে সাংবিধানিক প্রজাতন্ত্র বা কনস্টিটিউশনাল রিপাবলিক। এই জাতীয় সরকারের ক্ষমতা আইন বা আনুষ্ঠানিক সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং এই সরকার সংশ্লিষ্ট দেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ দ্বারা নির্বাচিত। প্রাচীন স্পার্টা ঘোষিতভাবে ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু দেশের অধিকাংশ মানুষই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত থাকতেন। আবার প্রথম যুগের মার্কিন যুক্তরাষ্ট্র ছিল গণতান্ত্রিক দেশ, কিন্তু কৃতদাসদের সেই যুগে ভোটদানের অধিকার ছিল না। গণতন্ত্র বা ডেমোক্রেসি এক ধরনের সরকার ব্যবস্থা যা দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ দ্বারা নির্বাচিত। এই সরকার সাংবিধানিক রাজতন্ত্র বা সাংবিধানিক প্রজাতন্ত্র দুইই হতে পারে। গণতন্ত্রের ব্যক্তির ভোটদানের অধিকার তার সামাজিক মর্যাদা বা সম্পদের উপর নির্ভরশীল নয়। সবাই ভোটের মাধ্যমে তাদের সরকারকে নির্বাচিত করবে, সেই সরকারই সরকার গঠন করবে এবং সেই প্রতিনিধি সরকার গঠন করবে এবং সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। এই গণতন্ত্র সরকার একটি সুন্দর ব্যবস্থা হচ্ছে সব প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিয়ে দেশের প্রয়োজনীয় আইন তৈরি করবে বা বাতিল করতে পারে। সেক্ষেত্রে জনগণের পক্ষে কথা বলার অধিকার বা প্রতিনিধিরা জনগণের পক্ষে কথা বলতে পারে। একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ হচ্ছে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা, একক ব্যক্তি স্বেচ্ছায় শাসিত দেশের সরকার। স্বৈরাচারী শাসক সাধারণত বলপূর্বক ক্ষমতা দখল করেন, তার সিদ্ধান্তই ওইখানে বাস্তবায়ন হয়। ওই দেশের যিনি শাসক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, সবাই সেই সিদ্ধান্ত পালন করতে বাধ্য থাকেন।
সেক্ষেত্রে গণতান্ত্রিক কোনো অধিকার জনগণের থাকে না, এবং বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা সেক্ষেত্রে খর্ব হয়। সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ বাক স্বাধীনতা ভোগ করতে পারে না। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কোনো ধরনের বাক স্বাধীনতা পায় না। সরকার যা চায় তাই প্রকাশ করতে হয়, সরকার যা বলে তাই বলতে হয়। এটাই হচ্ছে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন এবং পারিবারিক সূত্রে ওই দেশে শাসন ব্যবস্থা চলতে থাকে। যেমন এই ধরনের শাসন ব্যবস্থা আছে আপনার এখন সৌদি আরবে আছে, সুদানে আছে। এই ধরনের বিভিন্ন দেশে রাজতন্ত্র এখনো বিদ্যমান। পূর্বে রাজনৈতিক ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে এই রাজতন্ত্রই বিদ্যমান ছিল বেশি, কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে সভ্যতার ক্রমবিকাশের ক্ষেত্রে এখন গণতন্ত্র বা অন্যান্য রাজনৈতিক ব্যবস্থাও চলে আসছে। ভিন্ন গোষ্ঠীতন্ত্র বা ন্যারো ফ্যাকশনালিজম, এটা হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা ছোট ছোট গোষ্ঠীর মধ্যে এই বা পরিবারের মধ্যে এই শাসন ব্যবস্থা বিদ্যমান থাকে। ছোট ছোট রাষ্ট্রে এই ধরনের ব্যবস্থা বিদ্যমান, ছোট ছোট গোষ্ঠীর প্রায় ওদের নিজেরাই নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তোলে। এটা হচ্ছে এক ধরনের ফ্যাকশনালিজম, ন্যারো ফ্যাকশনালিজম বা গোষ্ঠীতন্ত্র। ক্যাপিটালিজম বা ধনিকতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা, ধনবান শ্রেণীরাই এখানে শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং তাদের স্বার্থ সেখানে গড়ে ওঠে। বর্তমান কর্পোরেট জগতে যে বিভিন্ন মালিকরা যে দেশের সম্পদকে ব্যবহার করে নিজেদের ধন সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যে ধরনের প্রভাব খাটান, এটাকে এক ধরনের ক্যাপিটালিজম বা শ্যাডো ক্যাপিটালিজম বলা যায়। তো অনেক দেশে হয়তো ক্যাপিটালিজমটা সরাসরি শাসনের ক্ষেত্রে আসে না, কিন্তু তারা শ্যাডো ক্যাপিটালিজম সরকারের পিছনে থেকে কলকাঠি নাড়ে সম্পদ অর্জনের ক্ষেত্রে। সরকারের আমলা ব্যবস্থাকে এবং সরকারের ব্যবস্থাকে সেভাবে তারা ব্যবহার করে এবং দেশের সম্পদকে সেভাবে ব্যবহার করে নিজেদের কর্পোরেট দুনিয়ার সেই সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। সে অর্থনৈতিক ব্যবস্থা হোক, আমলার ব্যবস্থা হোক, দেশের সম্পদ হোক, সেভাবে তারা কাজে লাগে এবং তাদের নিজেদের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন আইন প্রণয়ন করে থাকে। সর্বনিয়ন্ত্রণকারী সরকার রয়েছে, এটাকে বলে সোভারেন গভর্নমেন্ট। সেক্ষেত্রে এই জাতীয় সরকার ব্যক্তি ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের কর্তৃত্ব আরোপ করে, কোনো ধরনের বাক স্বাধীনতা থাকে না। এটা হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদী সরকার। আরেকটা হচ্ছে ডিভিনিটি গভর্নমেন্ট, যেটাকে আমরা ধর্মীয় রাজনীতি বলি। অনেক দেশে ধর্মীয় রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি বিদ্যমান, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা বিদ্যমান। এক্ষেত্রে আমরা রিপাবলিক অফ ইরানের কথা বলবো, সেখানে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। এখানে কোরআনের নিয়ম অনুযায়ী দেশ শাসিত হয় এবং ধর্মীয় নেতা হচ্ছে সর্বোচ্চ পদাধিকার বলে সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি, যিনি বিভিন্ন ক্ষেত্রে মতামত দিয়ে থাকেন এবং ওনাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্মীয় নেতার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়। সুতরাং এই ধরনের অনেক দেশে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় নিয়ম অনুযায়ী দেশ শাসিত হচ্ছে, আছে অনেক দেশ। ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে প্রচলিত আছে। আসছে ল অ্যাবাইডিং গভর্নমেন্ট বা আইন অনুগামী সরকার। এ ধরনের পূর্ণ আইন মেনে এবং সংবিধান মেনে যে সরকার পরিচালিত হয় সেটা হচ্ছে ল অ্যাবাইডিং গভর্নমেন্ট। অনেক রাষ্ট্র আছে এ ধরনের সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠিত এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়। কোনো ধরনের কর্তৃত্ববাদী নয়, কোনো ধরনের ব্যক্তি পর্যায়ে বা দলগত কোনো মতামত নয়। সর্বদানে সাংবিধানিকভাবে ওভাবে দেশ পরিচালিত হয়। তবে এই ধরনের একটা সরকার ব্যবস্থা হচ্ছে ল অ্যাবাইডিং গভর্নমেন্ট। সরকার গঠনের ক্ষেত্রে যে আদর্শগুলো আমরা দেখতে পাই, এক এক ধরনের আদর্শ নিয়ে এক এক ধরনের সরকার গঠিত হয়। সেটা হচ্ছে কর্তৃত্ববাদী আদর্শ বা অথরিটারিয়ান গভর্নমেন্ট ক্ষেত্রে এটা হয়। জাতীয়তাবাদী আদর্শ, একটা দেশের জাতীয়তাবাদের যে আদর্শ বা যে ইমেজ সেটা দিয়ে সরকার গঠিত হয়, সেটা সেভাবেই সরকার পরিচালিত হয়। তারপর হচ্ছে জায়নবাদ একটা আছে, পুঁজিবাদ, মার্ক্সবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ, স্বতন্ত্রতাবাদ এবং ইসলামী মতবাদ। এই যে মতবাদগুলো আছে, এই মতবাদগুলো
মতবাদগুলোর ভিত্তি করেই বিভিন্ন ধরনের সরকার গঠিত হয়। এছাড়াও আছে ডানপন্থী, বামপন্থী, নৈরাজ্যবাদী, তান্ত্রিকবাদ, মার্ক্সবাদ, সম্প্রসারণবাদ, এই ধরনের অনেক ধরনের মতবাদের মাধ্যমে সরকার গঠিত হয়। যেমন কমিউনিজম আছে, সোশ্যালিজম আছে, ডেমোক্রেসি আছে, অথরিটারিয়ান আছে। এই যে বিভিন্ন মতবাদগুলো আলোচনা করলাম, এই মতবাদের উপর ভিত্তি করে এক এক দেশে এক ধরনের সরকার গঠিত হয়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা আসি, বাংলাদেশ হচ্ছে একটি সাংবিধানিক রাষ্ট্র, সংবিধান দ্বারাই পরিচালিত হয়। 1972 সালে আমাদের রাষ্ট্রের সেই সংবিধান গঠিত হয়। যে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানের বাইরে রাষ্ট্র বা সরকার কোনো কিছু করতে পারে না। যা করবে সংবিধানের নিয়ম অনুযায়ী করতে হবে। সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ শাসন ব্যবস্থার বাইবেল বলা হয়। ওই নিয়ম অনুযায়ী সবকিছু চলবে। তবে আমাদের সংবিধানের 4টা মূল বৈশিষ্ট্য, সেটা আমরা হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এই 4টা মূল নীতি নিয়ে আমাদের সরকার গঠিত এবং আমাদের সরকার ব্যবস্থা এই 4টা মূলনীতি অনুসরণ করে, 4টাই আদর্শ অনুসরণ করে। রাজনীতির ক্ষেত্রে বহুল আলোচিত দুইটা বিষয়ে বা কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী রাজনীতি কি? ডানপন্থী রাজনীতি হচ্ছে যারা শ্রেণীভিত্তিক রাজনীতি পছন্দ করে, বা এক এক শ্রেণী থাকবে, যেখানে সমাজের শ্রেণী ভিত্তিক ধনিক শ্রেণী বা দারিদ্র শ্রেণী, এই ধরনের শ্রেণী তারা স্বীকার করে, হ্যাঁ, তারা সাম্য স্বীকার করে না। এটা হচ্ছে ডানপন্থী। আর বামপন্থী হচ্ছে যারা সমাজের সবার সাম্য, সমান অধিকার স্বীকার করে এবং সবারই সমান অধিকার যাতে পায়, সবাই যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, সেটাই স্বীকার করে। এটা হচ্ছে বামপন্থী রাজনীতি। আর উদারনীতিক রাজনীতি হচ্ছে যারা কোনো ধরনের মতামতকে প্রাধান্য দেয় না, কিন্তু সব মতামতের যেটা যখন যেভাবে গুরুত্বপূর্ণ সে মতামতকে প্রাধান্য দেয়, সেটা হচ্ছে উদারনৈতিক রাজতন্ত্র বা স্বতন্ত্র রাজতন্ত্র, স্বতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা। এরপর আসছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্মভিত্তিক যে রাজনীতি, সেটা অবশ্যই ধর্মীয় নীতি অনুযায়ী চলে বা ধর্মীয় নীতি অনুসরণ করে, ধর্মীয় যে বিধিবিধান আছে সে অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। রাজনীতির উদ্দেশ্য কি যদি আমরা বলি, রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি, রাজার নীতি। রাজার নীতি হচ্ছে যাতে সবার মঙ্গল, সবার সর্বাধিক মঙ্গল করাই হচ্ছে রাজার উদ্দেশ্য, বা এটাকে রাজার ন্যায় বিচার বলে, সবাই ন্যায় বিচার পাবে, এটা হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। এখন আমরা যারা রাজনীতি করি সমাজে বা যারা রাজনীতির মধ্যে জড়িত আছি, আমাদের মূল লক্ষ্যটা কি রাজনীতির? আমরা হয়তো কেউ রাজনীতি শিখছি বা কেউ করছি। এখন কেউ পরিবার থেকে রাজনীতি শিখছে, আবার কেউ ছাত্র রাজনীতি থেকে জড়িত হয়ে রাজনীতি করা শিখছে বা রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা কি রাজনীতি করা? রাজনীতি করার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মানুষের উপকার করা, মঙ্গল করা, মানুষের উন্নয়ন করা, মানুষের কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা। এটা হচ্ছে রাজনীতির একটা মুখ্য উদ্দেশ্য। আমি রাজনীতি করছি কার কারণে? মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করছি। কোথায় কার কি সমস্যা আছে, আমি যদি এলাকায় ঠিক বলি, তাহলে আমার এলাকায় কার কি সমস্যা হচ্ছে, কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে কিনা, সন্ত্রাসী হচ্ছে কিনা, চুরি হচ্ছে কিনা, বা কোথায় কি সমস্যা হচ্ছে, সেগুলো আমাদেরকে দেখার জন্য সেই ধরনের রাজনীতি করলে সেটা একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। তারপর রাজনীতির দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে রাজনীতি মানুষের উপকার। এটার পরে আরেকটা হচ্ছে আমার প্রভাব। রাজনীতি একটা প্রভাব থাকে, যে যিনি রাজনীতি করেন ওনার একটা প্রভাব থাকে, পরিচিতি থাকে, সেটা কাজে লাগিয়ে অনেক কাজ হাসিল করা যায়, সমাজে অনেকের উপকার করা বলেন বা অনেক সমস্যার সমাধান করা বলেন, সেটা করা যায়। সেটা হচ্ছে প্রভাব। আর ক্ষমতা, আমি যদি কোনো ধরনের রাজনৈতিক পদ পাই বা কোনো প্রশাসনিক পদ পাই, সেক্ষেত্রে সেই ক্ষমতাটা কাজে লাগানো। আবার অনেকে রাজনীতি করেন যে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে। অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ রাজনীতি করেন যে আমি রাজনৈতিক পদ পাবো, আমি অনেক টাকা ইনকাম করব, যেটা
যদিও সেটা আদর্শভিত্তিক নয়, কিন্তু অনেকের মুখ্য উদ্দেশ্য থাকে নিজে টাকা ইনকাম করাই হচ্ছে, নিজের ব্যবসা বাণিজ্য গড়ে তোলাই হচ্ছে এই রাজনীতির উদ্দেশ্য। আসলে মানুষের উপকার করা বা মঙ্গল করা তার রাজনীতির উদ্দেশ্য নয়। তিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই রাজনীতিবিদ ওনার পেছনে সন্ত্রাসী লালন পালন করেন, উনি অন্যের সম্পদ হরণ করেন, অন্যের জায়গা জমি দখল করেন, ব্যবসা বাণিজ্য দখল করেন, বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজ হাতিয়ে নেন, টেন্ডার হাতিয়ে নেন। তো সেই ধরনের রাজনীতি যদি কেউ রাজনীতি বলে, আসলে সেটা রাজনীতি নয়, এটাকে বলা হয় রাজনীতিক দুর্বৃত্তায়ন। রাজনীতি হচ্ছে আমার থাকবে, কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা, যেটা করলে মানুষের উপকার হয়। আমি দুর্বৃত্তায়ন বলতে আমি যদি মানুষের উপকার করে আমার উদ্দেশ্য হয়, তাহলে সেটা হচ্ছে মূল রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক আদর্শ বলতে এক একজন এক এক আদর্শ নিয়ে চলে, যেটা আমি একটু আগেও বলেছি, যেটা হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, সর্বকর্তৃত্ববাদী সমাজ রাজনৈতিক ব্যবস্থা। কিন্তু রাজনীতির মূল আদর্শ হচ্ছে মানুষের মঙ্গল করা, উপকার করা, জনগণের কল্যাণ করা। এটা হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। একটা দেশের রাজনীতির মূল আদর্শ হওয়া উচিত। একটি দলের, একটি সরকারের, একটি রাজনৈতিক ব্যক্তি মূল আদর্শ হওয়া উচিত মানুষের মঙ্গল করা। তাহলে সেক্ষেত্রে উনি রাষ্ট্রকে সুসংহত করবে, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সুসংহত করা, শিল্পের দিক দিয়ে প্রসার ঘটানো, বাণিজ্য ব্যবস্থাকে প্রসার ঘটানো, আন্তর্জাতিক পর্যায়ে প্রসার ঘটানো, এই জিনিসগুলা করার জন্যই এই রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, বা ওই ধরনের রাজনীতির আদর্শ হচ্ছে এগুলা। কিন্তু আমি যদি নিজের দেশের টাকা আত্মসাৎ করে, বিভিন্ন কায়দায় মানুষের অর্থ আত্মসাৎ করে আমি যদি বাইরের দেশে পাচার করে, সুইস ব্যাংকে রেখে বাংলাদেশে নিজের প্রতিষ্ঠান করার উদ্দেশ্য নিয়ে যদি রাজনীতি করি, আসলে সেটা রাজনীতির উদ্দেশ্য নয় বা আদর্শ নয়। এই ধরনের রাজনৈতিক আদর্শ যদি থাকে, তাহলে কখনো দেশের কল্যাণ হবে না, কখনো দেশের মঙ্গল হবে না। আমাদের রাজনৈতিক আদর্শ থাকবে মানুষের মঙ্গল করা। সেটা যদি আমরা করি, আমাদেরও উন্নয়ন হবে না তা না, আমাদেরও চলতে হবে, সে উন্নয়ন আমাদের হবে। কিন্তু আমাদের যদি ওই মূল লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে আমাদের রাজনীতি করার একটা সুন্দর মানসিকতা, সুন্দর পরিবেশ তৈরি হবে। এখন অনেকে মনে করে দলবাজি করে, দাঙ্গাবাজি করে আমরা রাজনীতি করব, সেটা তো সঠিক রাজনৈতিক পন্থা হতে পারে না। সেক্ষেত্রে সেটা মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের মনের থেকে যে বিশ্বাস, আস্থা, সেটা তৈরি হতে পারে না। মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধতা বা অশ্রদ্ধার ভাব তৈরি হবে, মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে। সেই ক্ষোভ নিয়ে কখনো সরকার গঠন বা সরকারে থাকার বা সরকার গঠন করার সঠিক পন্থা হতে পারে না। রাজনীতি করার ক্ষেত্রে আমাকে কি কি বিষয় জানতে হবে, এখন এই প্রসঙ্গে বলছি। রাজনীতি করার ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো জানতে হবে, প্রথম হচ্ছে আমি কোন আদর্শ বা কোন দলকে অনুসরণ করব, কোন আদর্শ বা উদ্দেশ্যটা আমার জন্য সঠিক হবে, সেটা আমাকে আগে বুঝতে হবে। এখন আমি যদি ধার্মিক ব্যক্তি হই, আমি ধর্মভিত্তিক রাজনীতি করে এবং সেটা দিয়ে মানুষের উপকার করা যায়, তাহলে আমি সেটা অনুসরণ করব। এবং যদি আমার গণতন্ত্র ভালো হয়, আমি যদি মনে করি যে গণতান্ত্রিক পথে যদি আমি সেটা করি, তাহলে সেটা দিয়ে মানুষের উপকার করা যাবে, তাহলে অবশ্যই সেটা করতে হবে। এছাড়াও আমি যেই দেশের রাজনীতি করছি, সেই দেশের সংবিধান অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে যে কোন ধরনের রাজনীতিটা এই দেশের জন্য প্রযোজ্য, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে সেটাই আমাদেরকে সেটাই মনোনয়ন করতে হবে। এরপর আছে কোন দল, আমরা কোন দলকে অনুসরণ করবো, কোন দল আমাদের জন্য উপকারী হবে, কোন দলের দীর্ঘ ইতিহাস রয়েছে, রাজনৈতিক ইতিহাস রয়েছে, কোন দলের রাজনৈতিক প্রভাব রয়েছে, এবং কোন দলটা আদর্শভিত্তিক রাজনীতি করে, সেই দলের পক্ষে হয়ে কাজ করলে সমাজের জন্য সর্বাধিক মঙ্গল করা যায়, সেই দলের সাথে যুক্ত হওয়া উচিত। আমার এমন না যে আমার পরিবার এটা করছে, আমি এটা করতে হবে, এমন নয়। আমার নিজস্ব মতামত রয়েছে, আমি যদি মনে করি যে ওই দলটা দিয়ে সমাজের উপকার হবে, তাহলে সেই
সেই দলের সাথে যুক্ত হয়ে সেই কাজ করলে তাহলে সমাজের বা দেশের সর্বাধিক মঙ্গল করা যাবে। একজন রাজনীতিবিদের ভালো বক্তা হওয়ার দরকার, যিনি ভালো বক্তৃতা দিতে পারেন, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে ওনার একটা জনপ্রিয়তা থাকে এবং মানুষের একটা আকর্ষণ অর্জন করা যায় এবং সহজে উনি মানুষের মনকে জয় করতে পারেন। সুতরাং একজন রাজনীতিবিদ হতে গেলে অবশ্যই আপনাকে ভালো বক্তা হতে হবে এবং আপনার বক্তৃতার মধ্যে একটা মাধুর্য, সুন্দর শব্দ গঠন, শব্দ যোজনা থাকতে হবে, যাতে মানুষের মনকে আকর্ষণ করা যায় এবং বিষয়বস্তুগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখন আমাদের দেশে এমন অনেক সময় রাজনৈতিক বক্তৃতা দেয় যেটা হাস্যকর পর্যায়ে চলে যায়, যেটা কোনো যুক্তিসঙ্গততা থাকে না। একজন রাজনীতিবিদের অবশ্যই ভালো চরিত্র হতে হবে। এখন আমার যদি ভালো চরিত্র থাকে, মানুষ আমাকে বিশ্বাস করবে, মানুষের কাছে আমার পৌঁছাতে কোনো সমস্যা হবে না। কারণ আমি যদি দীর্ঘদিন রাজনৈতিক পথে থাকতে চাই, আমার অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। এখন আমি যদি লম্পট হই, লুচ্চা হই, চোর হই, মানুষের খারাপ করি, তাহলে মানুষের আস্থা আমি অর্জন করতে পারবো না এবং হয়তো আমার ভয়ে আমি কয়েকদিন রাজনীতি করতে পারবো, কিন্তু দীর্ঘদিন একটা রাজনৈতিক ঐতিহ্য সৃষ্টি করা আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে সম্ভব হবে না। সুতরাং রাজনীতি করতে হলে একটা সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। যারা পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ আছেন, তারা যদি তাদের সুন্দর রাজনৈতিক কেরিয়ার যদি আমি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে তাদের একটা সুন্দর চরিত্র ছিল, একটা জ্ঞানী ছিল, প্রাজ্ঞ ব্যক্তি ছিল। কিন্তু যাদের চরিত্রের সমস্যা ছিল, চোর ছিল, অর্থ আত্মসাতের মনোভাব ছিল বা এই ধরনের খারাপ চরিত্রের ছিল, তাহলে তাদের কিন্তু দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার ওভাবে গড়ে ওঠেনি, তাদের পারিবারিক ঐতিহ্য ওভাবে গড়ে ওঠেনি, সেটা হয়তো কিছুদিন আগে আবার ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। একজন ভালো রাজনীতিবিদ হতে গেলে অবশ্যই আপনার ভালো চরিত্র। ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজে দেখতে পান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।